আজ বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনার। চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুল রহমানের মাসউদ। গতকাল দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন তিনি। জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন তিনি। রেওয়াজ অনুযায়ী আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে পুরো কমিশন। এছাড়া আরপিও সংশোধন করে গ্যাজেটেও প্রকাশ করেছে ইসি। ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসতে পারছেন না, এমনটা ভাবার কোনো কারণ নেই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফখরুল বলেন, বিএনপি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধ মোকাবেলা করাও জরুরি বলে উল্লেখ করেন তিনি। হাসিনার মুভমেন্টের শেষ পর্যায়ে আমাদের কোন একজন কর্মকর্তা বললেন, ভারতের ইঙ্গিতে অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত চান। এটা কখনই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করে না। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার বয়স প্রায় ৮০ বছর। দ্রুত সেরে না ওঠার পেছনে বয়স একটি বড় ফ্যাক্টর। এছাড়া এই বয়সে নানা রোগে আক্রান্ত তিনি। তারা বলছেন, কারাগারে যাওয়ার পর থেকে সময় মতো সঠিক চিকিৎসা পাননি। তবে খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না, এটি চিকিৎসকদের কাছে স্বস্তির বিষয়। এভারকেয়ার হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে উন্নত চিকিৎসায় বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সশরীরে অংশ নেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে, আর যখনই বিএনপি চাইবে তখনই কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। গত 23 নভেম্বর মূলত সাবেক তিনবার প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে ফুসফুস, ডায়াবেটিস সহ বেশ কয়েকটি শারীরিক জটিলতার কারণে ওনাকে রাজধানী এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। তো 27 নভেম্বর থেকে মূলত ওনার শারীরিক কন্ডিশন আসলে ডে বাই ডে অনেক খারাপ হতে থাকে। কিন্তু তখনই আসলে মূলত ওনাকে দেশের বাইরে লন্ডনে উচ্চ চিকিৎসার জন্য নেওয়ার বিষয়ে আসলে কথা উঠেছে এবং তার নেতাকর্মীরাও চাচ্ছিল যে ওনারা যাতে ওনাকে যেন উচ্চ চিকিৎসা নিয়ে যেন ওনাদেরকে দেশে নিয়ে আসা হয়। তো আসলে যে ডে বাই ডে এই যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার আসলে শারীরিক অবস্থা অপরিবর্তিত। আসলে যেভাবে আসলে ওনাকে লন্ডনে নেওয়ার জন্য যে ধরনের শারীরিক কন্ডিশন আসলে দরকার, অর্থাৎ 13 ঘন্টা এয়ার ফ্লাই করতে হবে মূলত বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছাতে, সেই 13 ঘন্টা এয়ার ফ্লাই করার মতো আসলে মূলত ওনার শারীরিক অবস্থায় নেই। আমরা দেখেছি যে ওনার বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ওনার পরীক্ষা নিরীক্ষাগুলোতে আসলে ওনার কোনোভাবে চিকিৎসক এবং মেডিকেল বোর্ড বারবার চেষ্টা করছে ওনার শারীরিক অবস্থাকে আরেকটু যদি উন্নত করা যায়। উন্নত করা গেলে মূলত ওনাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওনাকে আসলে মূলত লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু মেডিকেল বোর্ড এখন পর্যন্ত সেই লেভেলে আস্থা ওনার প্রতি পাচ্ছেন না যে উনি আসলে 13 ঘন্টা এয়ার ফ্লাই করতে পারবেন কিনা। তো আসলে ইভেন গত শনিবার আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হলেও এরপরে আর আসলে আমাদেরকে গণমাধ্যমকে কেউ আসলে কোনো কিছু জানাননি। বিশেষ করে প্রত্যেক দিনে আসলে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সাথে বসছেন এবং বসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানাতে পারছেন না। এবং এজেএম জাহিদ হোসেন গতকাল কথা বলার কথা ছিল এবং আজকে আমরা জেনেছি যে বিকেলে অথবা সন্ধ্যা নাগাদ কথা বলার কথা রয়েছে। কথা বলার পর আমরা মূলত জানতে পারবো যে বেগম খালেদা জিয়া এবং তিনবার প্রধানমন্ত্রী ওনার আসলে শারীরিক অবস্থা কি। মারিয়া জি গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। যাচ্ছে পরবর্তী সংবাদে।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ডিসেম্বরে অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় 23তম সাক্ষীর সাক্ষ্য প্রদানের কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যোগ হচ্ছে তার সাথে। আরিফ, আজ ট্রাইব্যুনালের কার্যক্রমে কি খবর আছে আপনার কাছে জানাবেন। ট্রাইব্যুনাল এখানে দুটি ট্রাইব্যুনাল আছে। দুটি ট্রাইব্যুনালে আজকে 8টি মামলা রয়েছে এবং 7টি মামলা রয়েছে ট্রাইব্যুনাল 1-এ এবং সেই 7টি মামলার মধ্যে আমরা যদি খুব গুরুত্বপূর্ণ আজকে যে মামলাগুলো রয়েছে সের মধ্যে যদি বলি, জয় এবং পলকের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছে, অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন, সেটি বিষয়ে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় জানেন যে সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, তিনি পলাতক আছেন এবং তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে জারি করেছে ট্রাইব্যুনাল 1 এবং তাকে আসলে তিনি যেহেতু পলাতক আছে, আজকে এই শুনানিতে কিন্তু তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা আজকে ট্রাইব্যুনাল 1 দিতে পারে বা এই ট্রাইব্যুনাল 1 থেকে নির্দেশনা আসতে পারে। আর পলক ইতিমধ্যে কিন্তু তিনি জুনাইদ আহমেদ পলক, যিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার রয়েছেন। তাকে আজকে হাজির করা হয়েছে এই ট্রাইব্যুনালে। 10টার কিছু আগেই কিন্তু তাকে আনা হয়েছে। এই মামলাটিতে এই মামলা ছাড়াও আরও যে 7টি মামলা রয়েছে এর মধ্যে 3টি মিস কেস রয়েছে। একটি রয়েছে আনিসুল হক এবং সালমান এফ রহমান, এই দুজনের বিরুদ্ধে 5টি অভিযোগ কিন্তু এনেছে প্রসিকিউশন। এই 5টি অভিযোগের মধ্যে রয়েছে যে যখন এই আন্দোলনটি হয়েছিল জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময়, সেই আন্দোলন আসলে দমনে কারফিউ জারি করার যে নির্দেশনা সরকার দেয়, সেখানে আসলে কারফিউ জারি করার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। এই বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা এই যে আন্দোলন চলাকালীন যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের নেতাদের দিকে নিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠক হয়, সেখানেও আসলে সেই সহযোগিতা করা, বিশেষ করে এই হত্যাকাণ্ডে সহযোগিতা করার বিষয়ে 5টি অভিযোগ কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং নির্দেশনাও সেখানে রয়েছে। সেই অভিযোগে আজকে শুনানি হতে পারে। তারা দুজনেই গ্রেপ্তার রয়েছেন এবং তাদেরকে কিন্তু এই আদালতে হাজির করা হয়েছে। আজকে যে মোট 8টি মামলার কথা বলেছি, 8টি মামলায় 25 জন আসামিকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ট্রাইব্যুনাল 1-এ আরও একটি মামলা রয়েছে চাংখারপুলের কিন্তু আসলে সাধারণ সাক্ষী কিন্তু সাক্ষ্য গ্রহণ শেষ, তবে সাফাই সাক্ষ্য নেবেন আসামিপক্ষের আইনজীবীরা, সেটি আবেদন করেছিলেন। সেই সাফাই সাক্ষ্য আজকে সাক্ষ্য গ্রহণ হতে পারে এবং ট্রাইব্যুনাল 2-এ যেটি একটি মামলা রয়েছে, সেই ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা, যেটি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, তার বিরুদ্ধে যে হত্যা, সেটি মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকে 23তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ রয়েছে। গতকালকে আমরা দেখেছি এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এনসিপির একজন নেতা, জুলাই যোদ্ধা, তিনি হাসনাত আবদুল্লাহ। তাকে গতকালকে আমরা সাক্ষাৎ দিতে দিয়েছি এবং সাক্ষী দেওয়ার পর কিন্তু গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। তিনি ওই সময়কার পটভূমি আসলে তিনি তুলে ধরেন। তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, সেখানে আন্দোলনটা ঢাকার মধ্যেই তিনি করেছেন, তবে সব মিলিয়ে ওই সময় প্রেক্ষাপটটা তিনি আসলে বর্ণনা করেছিলেন এবং তিনি আবু সাইদ হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এইরকম দাবি কিন্তু বা তাদের যে বিচার সেটি যেন নিশ্চিত করা হয়, সেটি কিন্তু তিনি গতকালকে বলেছেন। তো এই ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। যাচ্ছি পরবর্তী সংবাদে।
সাতক্ষীরা এবছর শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। কৃষকরা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবছর সবজির উৎপাদন অনেক বেশি এবং বাজার মূল্য পেয়েছে ভালো। তবে ক্রেতাদের অভিযোগ বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও খুচরা বাজারে তুলনামূলক শীতকালীন সবজির দাম বেশি। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে দুচোখ যায় শুধুই সবুজের সমারোহ। এ যেন প্রকৃতি নিজ হাতে রং ছড়িয়ে সাজিয়ে তুলেছে শীতের আগমনী দৃশ্য। সবুজ পাতার পরশে ভরে উঠেছে মাঠ, উঠোন, কৃষিজমি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, এক একটি ক্ষেত যেন এক একটি রঙিন উৎসবের মতো। মৌসুমি সবজি উঠতে থাকায় কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। তারা বলছে অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যার কারণে ফলন অনেক ভালো আর বাজারেও মিলছে ন্যায্য মূল্য। 10 বছরের মধ্যে এবছর সবচেয়ে ফলন ভালো হয়েছে এবং দামও বেশি পাইছি। এই বর্তমানে খুবই খুশি, আল্লাহর রহমতে 2 বছর আগে সব লস ফস খাইয়ে এবছর আল্লাহ খুবই ভালো দেয়। এবছর ওলকপির দাম পেয়েছে, আমরা কৃষকেরা অনেক খুশি। তবে ভিন্ন চিত্র খুচরা বাজারে। ক্রেতারা বলছে বাজারের সরবরাহ বাড়লেও ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম তুলনামূলক বেশি। শীতকালীন যে সবজি অন্তত সেই সবজিটার দাম এখনো অনেক বেশি, বিশেষত ফুলকপি, পাতাকপি বা বেগুন। ভোক্তারা তাকাই থাকে শীতের সময় সবজির দাম একটু কম হবে। বাজারে মূলত এখনো সেভাবে সবজির দাম কমেনি। কৃষি বিভাগ বলছে আধুনিক প্রযুক্তি ও কৃষকদের পরামর্শ সঠিকভাবে বাস্তবায়ন হওয়ায় প্রত্যাশা অনুযায়ী উৎপাদন বেড়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলায় সবজি পাঠানো সম্ভব হবে বলে জানান তারা। আমার কৃষকরা এবছর মোটামুটি খুবই লাভবান হচ্ছে, পর্যাপ্ত দাম পাচ্ছে। আমি আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি কর্মী হিসাবে আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি নিয়মিত। এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই প্রতিকূল অবস্থার মধ্যেও এই সাতক্ষীরা জেলাতে সবজি উৎপাদন হচ্ছে, এটা আশানীয়। আমরা মনে করছি যে এই আবাদ প্রতি বছরে বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 9,690 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে 2,13,180 মেট্রিক টন, যার বড় অংশই উঠতে শুরু করেছে মাঠ থেকে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। শীতের শুরুতেই কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কর্মযজ্ঞ। ভেজালের বাজারে বিশুদ্ধ খেজুর গুড়ের প্রতি ভোক্তাদের আগ্রহ বাড়ছে। এবারের মৌসুমে এখানকার উদ্যোক্তারা পাচ্ছেন দারুণ সাড়া। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্র আরো জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অগ্রহায়ণের হালকা শীতে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিয়েই রস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের পাশেই চলছে খেজুরের রস আর গুড় তৈরির এই ঐতিহ্যবাহী কর্মযজ্ঞ। প্রায় 1 মাস ধরেই এমন ব্যস্ততা দেখা যাচ্ছে জেলার বেশ কয়েকটি পয়েন্টে। গাছে কোনো চাম্বাদুর কিংবা পাখিটাকে যাতে না বসতে পারে সেভাবে নেট ব্যবহার করি। গাছটার রস পারলে আসবো, এসে বেচবো, বেচা পার যেটুক থাকবে ওটুক আমি গুড় দেওয়া লাগবে। নাটোরের লালপুর থেকে প্রতি বছরের মতো এবারও এসেছেন এসব গাছি। স্থানীয়দের কাছ থেকে লিজ নিয়ে গাছ থেকে রস আহরণ করছেন আর চুলায় ফুটিয়ে তৈরি করছেন সুস্বাদু গুড়। ভালো মানের জন্য চাহিদা থাকায় এবারও বেশ আশাবাদী তারা। শীত মৌসুমে আসে এই গাছটা আমরা ডেকে নিচ্ছি 4,67,000 টাকা দিয়ে। এখানে আল্লাহর রহমতে রস খুব ভালো রস দেয়, অনেক লোকজন হয়। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় স্বাস্থ্যসম্মত উপায়ে রস ও গুড় উৎপাদন করছে তরুণ উদ্যোক্তা সোহাগ দম্পতি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তাদের তৈরি গুড় দারুণ সাড়া ফেলেছে বাজারে। মনিটরিং যে ব্যাপারটা, আমার টিম আছে, তারা কন্টিনিউ এখানে মনিটরিং করতেছে তাদের কাজ, এবং নিরাপদভাবে মাটির হাঁড়িতে সুরক্ষিতভাবে রসটা সংগ্রহ করে আমরা একদম প্রাকৃতিক উপায়ে জ্বালিয়ে খেজুরের রস এবং খেজুরের খাঁটি গুড় উৎপাদন করতেছি। ভোর হলেই টাটকা রস খাওয়ার পাশাপাশি ভালো মানের গুড় কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। আমাদের মেনাপাড়া অনেক লোকজনও আসে, তারা আসে রস খায়, গুড়ও নেয়। রসের যে ফ্লেভারটা ওইটা গুড়ের ভিতরেই আমরা পাচ্ছি, খুব ভালো লাগতেছে। এই জন্য আমি আগে একদিন নিয়ে গেছি। কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছে ভেজালের বীরে স্বাস্থ্যসম্মত গুড় পাওয়া দুরূহ বিষয়। তারপরেও কুষ্টিয়ায় অনেক উদ্যোক্তা সঠিক মানের গুড় প্রস্তুত করছে। নিজেরাই দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু গাছগুলোতে নেট দিয়ে ঘিরে রেখেছেন যেন পাখি বসতে না পারে। অর্থাৎ ওই গাছের যেখানে কাটা থাকে, যেখান থেকে রসটা বের হবে, সেখানে কোনো পাখি বসার আর কোনো সুযোগ কিন্তু থাকছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কাঁচা রসটা আমরা নিরাপদ মনে করে খেতে পারি। চলতি মৌসুমে জেলায় অন্তত 200 মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
এবারে গ্রাম বাংলার খবর। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এই প্রতিবদ্ধকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য আফা সাফিয়া আক্তারের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি সহ অতিথিবৃন্দ। বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সার্কিট হাউস সেমিনার হলে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে পরিচালক মোহাম্মদ মুজাহার আলী সর্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন, বরিশাল সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন সহ অন্যান্যরা। পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং ফেস্টুন, বেলুন, পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। পরে মানববন্ধন ও বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রদীপ কুমার কর্মকারের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খালিকুর রহমান মিয়া, দুর্নীতি দমন কমিশন সম্মানিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ। যশোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সম্রাট হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মাসুদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্বাস উদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ। মাদারীপুরে উপজেলাতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, জনসচেতনতা মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বি.এম. হেমায়েত হোসেনের সভাপতিত্বে সংগঠনের সদস্য ও উপজেলা মাই টিভির সাংবাদিক মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুর হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমের কর্মীগণ। যশোর সদর উপজেলার রায়মানিক দাইতলা গ্রামে 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার দাইতলা গ্রামে গত 3 ডিসেম্বর সকালে শিশুটি এলাকার একটি মুদি দোকানদার সোহাগের দোকানে চকলেট কিনতে যায়। এ সময় সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা একটি গোডাউনের মধ্যে নিয়ে
ধর্ষণ করে। সোমবার শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। রাত ৮টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে সোহাগকে আটকের অভিযোগ অব্যাহত রয়েছে। 10 ডিসেম্বর মাদারীপুর জেলা হানাদার মুক্ত দিবস। এই দিনে এসেছিল ঐতিহাসিক বিজয়। 1971 সালে 9 ডিসেম্বর পাক হানাদার বাহিনী মাদারীপুর ছেড়ে ফরিদপুরের উদ্দেশ্যে চলে যাবে এমন সংবাদ পেয়ে মুক্তিবাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেয়। ঢাকা বরিশাল মহাসড়কের ঘটকচর থেকে সমাদ্দার ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত সড়কের 4 কিলোমিটার অংশ জুড়ে অবস্থান নেয় মুক্তিযোদ্ধারা। পাক হানাদার বাহিনী গোলা বারুদ অস্ত্র নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে ঘটকচর ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ শুরু করে। তুমুল যুদ্ধ শেষে 10 ডিসেম্বর বিকেলে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। বিজয় পতাকা উড়ে মাদারীপুরে। এই সময় শহীদ হন মাদারীপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সারওয়ার হোসেন বাচ্চু। এই যুদ্ধে 20 পাক হানাদার সেনা নিহত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, একটি বিশেষ দলের প্রার্থী তিনি খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করেছেন, তিনি অপব্যাখ্যা দিয়েছেন, অপপ্রচার করেছেন। মঙ্গলবার লক্ষ্মীপুর পৌর শহরের 13 নং ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নামে ইসলামের ব্যবসায় নেমেছে একটি দল। এসব থেকে বের হয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করে মানুষের সেবা করার আহ্বান জানান তিনি। গাজীপুর 1 আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারণায় কালিয়াকৈরের লক্ষাধিক মানুষের ঢল নামে। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর কালিয়াকৈরের পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান গাজীপুর 1 আসনে বিএনপি থেকে মনোনয়ন লাভ করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কয়েকটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কালিয়াকৈরের নির্বাচনী প্রচারণার ঘোষণা দেন। উপজেলা কালিয়াকৈরের ট্রাক স্টেশন থেকে নির্বাচনী প্রচারণা মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুভাড্ডা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসা এতিমখানার শতাধিক শিক্ষার্থী সহ প্রায় 5 শতাধিক লোক অংশগ্রহণ করে। থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুমন শেখের সভাপতিত্বে ও সুভাড্ডা 6 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহপ্রচার সম্পাদক ইমাম আয়াতুল্লাহ মেকিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শাহরুখ পাবেল। মানিকগঞ্জে হরিরামপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গালা ইউনিয়ন বিএনপির আয়োজনে হরিরামপুরের ঝিটকা বাজারে বিশেষ এই দোয়া ও মোনাজাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 2 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত। বিশেষ দোয়া ও মোনাজাতে জেলা ও উপজেলার পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুর প্রহ্লাদপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল বিএনপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রহ্লাদপুর ইউনিয়ন বিএনপির
আহ্বায়ক আরিফুর রহমান খানের সভাপতিত্বে এই সদস্য সচিব তাইজউদ্দিন খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর 3 আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পেপারী।